বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ লিটু, সহপ্রধান গণরাজনৈতিক জোট গর্জ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আব্দুর রহমান জিতু, আহ্বায়ক গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা চলবে না। ঢাকার কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসউদ্দিন এই ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষক বলেন, আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায়ের জন্য এসেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। তিনি আরো বলেন যে, আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার নিয়ে এসেছি। আমাদের ওপর পুলিশ নির্বিচার হামলা চালিয়েছে, এটি সম্পূর্ণ অরাজকতা ও অন্যায়। এদিকে পুলিশে হামলার বিচার ও 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি থেকে অন্তত 24টি বাস কাকরাইল মোড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা আন্দোলনস্থলে যান। এরপর যে তথ্যটি তা হচ্ছে, শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। প্রশাসনের আধাবেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছে ছাত্রদলও। বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কর্মসূচি পালন করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। এরপর যে তথ্যটি তা হচ্ছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট আবার অস্থিরতা তৈরি হয়েছে। সেখানে একাডেমিক কার্যক্রম চালু, নতুন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও আগে ঘোষিত 5 দফা দাবি বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, নার্সিং শিক্ষার্থীদের 1 দফা দাবি, তা হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমান করতে হবে। সেটি না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা। বগুড়া নার্সিং কলেজের এক শিক্ষার্থী তিনি বলেন, এইচএসসি পাশ করে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা করতে হয়। 3 বছর ডিপ্লোমা করার পরেও এইচএসসি সমমান মর্যাদা দেওয়া হয়। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মাননা দিতে হবে। ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যেতে চাই। আব্দুর রশিদ জিতু, আপনার কাছে একটু শুরুতে আসি। আমি একটু 3টি দফা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেগুলো আছে আপনার জন্য আমি একটু তুলে ধরি। সেটা হচ্ছে যে, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। তাদের এই যে চাওয়া, তাদের যে দাবি, এগুলো কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন আব্দুর রশিদ জিতু? ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনে একটি চাওয়া ছিল, অর্থাৎ তাদের আবাসন সংকট যেটি আছে, সেই সংকটকে নিরসনের জন্য প্রশাসনের কাছে কিন্তু দীর্ঘদিন যাবত দাবি যারা জানিয়ে এসেছিলেন। এবং আমরা দেখেছি গত বছরও কিন্তু তারা তাদের যে 2য় ক্যাম্পাস অর্থাৎ পূর্ণ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো একজন শিক্ষার্থী আশা রাখে, সেই শিক্ষার্থীদের জন্য সেই সুযোগ সুবিধাগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছিল না। আমরা দেখেছি দীর্ঘদিন যাবত সরকারের পক্ষ থেকে, তখন যে সরকার ছিলেন সেই সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই আশ্বাস দেওয়া হয়েছিল এবং তাদের আবাসন সমস্যা নিরসনের জন্য তাদের যে 2য় ক্যাম্পাস অর্থাৎ এই কেরানীগঞ্জের যে ক্যাম্পাসটি হওয়ার কথা, সেই ক্যাম্পাসে সেটি কিন্তু তারা কিন্তু বরাদ্দ দিয়েছিল এবং সামরিক বাহিনীর আন্ডারে তারা কিন্তু সেই কাজগুলা সম্পন্ন করার জন্য একটা সময়সূচি বেঁধে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি দেশের 5ই আগস্টের পরবর্তী সময়ে বিশাল একটি রদবদল ঘটেছে, কিন্তু তাদের যে দীর্ঘদিন এটা চাওয়া ছিল সেই চাওয়াটা কিন্তু এখনো কোনো পূর্ণতা পায়নি। এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সেই পুরোনো যে চাওয়াটা, সেই চাওয়াটা প্রেক্ষিতে তারা কিন্তু আবার নতুন করে একটি আন্দোলন করে যাচ্ছেন। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অবশ্যই এই যে তাদের যে শিক্ষার্থীদের একটি যৌক্তিক চাওয়া, সেই চাওয়ার সাথে অবশ্যই আমরা একমত। বিশেষ করে আবাসন সংকট সমাধানের আগ পর্যন্ত তারা যে শিক্ষার্থীদের জন্য
যে 70% শিক্ষার্থীদের জন্য যে একটি আবাসন ভিত্তিক কার্যকরের প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবটি বর্তমানের প্রেক্ষাপট অনুযায়ী আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা শহরের মতো একটি জায়গাতে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি একটি সুস্থ সুন্দর একটি আবাসিক ব্যবস্থা তারা যদি না পায়, তাহলে পড়াশোনার জন্য তাদের যে সুন্দর একটি পরিবেশ থাকা দরকার সেটি কিন্তু বিঘ্ন ঘটে এবং শিক্ষার সুস্থ পরিবেশ ব্যাহত হয়। এই জন্য শিক্ষার্থীরা দেখা যায় একাডেমিক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ে। আরেকটি তাদের যে দাবি ছিল সেটি হলো 2025-26 শিক্ষাবর্ষ, 2025-26 শিক্ষাবর্ষ থেকে কিন্তু তাদের সেই যেই আবাসন সংকট নিরসনের যেই ভিত্তিটি আছে সেটি কার্যকর করার জরুরি জানিয়েছেন। তাদের যেই দ্বিতীয় যে দাবি ছিল সেটি হলো পূর্ণাঙ্গ বাজেট। পূর্ণাঙ্গ বাজেট, অর্থাৎ যে তাদের পূর্ণাঙ্গ যে বাজেট ছিল সেই বাজেটে কোনো কাটছাট করা যাবে না এবং সেখানে তাদের যে বাজেট আছে সেটি যদি বর্তমান সরকার যদি মনে করে যে এই বাজেটটি আসলে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে আগামী 1 বছরের জন্য এই বাজেটটা আসলে গুরুত্বপূর্ণ এবং এই বাজেট না হলে নয়, সেখানে একাডেমিক কার্যক্রম, গবেষণা, অন্যান্য যে বিষয়গুলো আছে, শিক্ষার্থীদের অন্যান্য যে শিক্ষার্থী সংশ্লিষ্ট দাবি দেওয়াগুলো আছে, যদি মনে করে এই বাজেটের মধ্যে সেই বিষয়গুলো থাকা সম্ভব, তাহলে সেটা বর্তমানে আগামী এই সরকার আছেন, তারা শিক্ষা উপদেষ্টা আছেন, তারা কিন্তু সেই বাজেটটা তাদেরকে শতভাগ দেওয়ার চেষ্টা করবে। তবে জি 3 নম্বর যে দাবি আব্দুর ছিল, রশিদ জিতু, আব্দুর রশিদ জিতু, দাবি যেগুলো ছিল সেগুলো তো আমরা আলোচনা করছি। আপনি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, এখানে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন, আর সরকার আসলে কি ব্যবস্থা নিচ্ছে, সরকারের ভূমিকা কেমন দেখছেন? দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াটা এটা কিন্তু আসলে বিগত যে সরকার ছিল সেই সরকারের কাছে কিন্তু চাওয়াটা ছিল। তা আমরা তো 5ই আগস্টের পরবর্তী সময়ে এসে যে বিশাল একটা প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, আমরা আশা করেছিলাম যে কোনো বিষয় নিয়ে, যৌক্তিক কোনো বিষয় নিয়ে আমাদের রাজপথে নামা লাগবে না। কারণ এই সরকার আমাদের ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার চাওয়াটাকে তারা অবশ্যই গুরুত্ব দিব। কিন্তু আমরা দেখেছি যখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন গতকাল তারা ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে মৎস্য ভবন এলাকায় এসেছে, সেখানে দেখা যায় পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে পিটিয়েছে। এটা তো আমরা এই সময় পুলিশ থেকে বা এই সময় প্রশাসন থেকে সেই বিষয়টা কিন্তু আমরা আশা করিনি। কারণ এটা যেটা করেছে সেটা খুবই একটা ন্যাক্কারজনক কাজ করেছে। কারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আসতেই পারে, সেখানে তাদের নেগোসিয়েশনের মাধ্যমে বা অথবা তাদের সাথে আলোচনার মাধ্যমে প্রশাসন অথবা উপদেষ্টা পরিষদের আমাদের যে ছাত্র প্রতিনিধি আছেন তারা কিন্তু তাদের সাথে আলোচনায় আসতে পারছেন। অর্থাৎ আলোচনায় এসে তাদের দাবিগুলো কিভাবে, কোন পদ্ধতিতে এগুলো এবং সবচেয়ে কম সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন হওয়া সম্ভব ছিল, সেটা কিন্তু আলোচনার মাধ্যমে সেটা হওয়া সম্ভব ছিল। কিন্তু আলোচনায় না গিয়ে তারা সেখানে যে শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু, উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু গতরাতে গিয়েছিলেন সেখানে এবং কথা বলার চেষ্টা করেছেন। জি বলুন। কিন্তু এই যে একটা বিষয়, যখন গতকাল দুপুরে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে এবং শিক্ষকদের উপরে লাঠি পেটা করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, জলকামান নিক্ষেপ করেছে, একটি পরিস্থিতি ঘটে যাওয়ার পরে কিন্তু সেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সেখানে গিয়েছেন। কিন্তু এই পরিস্থিতি সৃষ্টির আগেই যখন শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়াগুলো জানিয়ে এসেছিলেন ক্যাম্পাসের মধ্যে, এবং পরবর্তী যখন তারা তাদের আমাদের প্রধান উপদেষ্টা বাসভবনের অভিমুখে যাত্রা শুরু করেছেন, অর্থাৎ এই যে প্রধান উপদেষ্টা বাসভবন থেকে ক্যাম্পাসের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, বেশ ভালো একটা দূরত্ব, এই রাস্তাটুকু আসার আগ পর্যন্ত বা মৎস্য ভবন পর্যন্ত আসার আগ পর্যন্ত যখন সময়টাতে তারা আসছিলেন, তখনই আমাদের কেন কোনো উপদেষ্টা তাদের সাথে আলোচনায় বসলেন না বা আলোচনার জন্য আশ্বাস দিলেন না। সেখানে যদি তারা যদি শিক্ষার্থীদের সাথে বা ইউনিভার্সিটি প্রশাসনের সাথে যদি আলোচনায় বসার জন্য কোনো প্রস্তাব দিতেন, অবশ্যই আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অথবা শিক্ষার্থীরা সেই প্রস্তাবটা মেনে নিতেন। কিন্তু কোন রকম আলোচনা না গিয়ে যে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমে দেওয়ার যে একটা চেষ্টা, সেটা তো গত আমলের ফেসিস্ট আমলের সরকার সেটা করেছিল। এখনের সরকার যদি সেই একই রকমের কালচারের মধ্যে প্রবেশ করে এবং একই রকম কাজ করে, সেটা তো আসলে বর্তমান শিক্ষার্থীরা কিছুতেই মেনে নেবে না। জি আব্দুর রশিদ জিতু, জি না আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও এই বিষয় নিয়ে আলোচনা করতে। সৈয়দ লিটু, আপনার কাছে আসি একই বিষয় যে বিষয়গুলোর কথা বলছিলাম, আমি সাথে একটু যোগ করি একটা প্রশ্ন। উপদেষ্টা মাহফুজ আলম গেলেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা কোথায়, অথবা শিক্ষা সচিব অথবা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে কি করছেন এই বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন? জি অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই, সেই সঙ্গে শুভেচ্ছা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সারথী ছাত্র নেতা জিতুকে। দেখেন, মানে ব্যাপারটা এরকম যে আপনি মানে যারা মানে অভিভাবক থাকেন তারা যদি সহনশীল না হন, তারা যদি ধৈর্যশীল না হন, তাহলে মানে অসহনশীলতা মানে সবসময় আপনার অসহিষ্ণুতার জন্ম দেয়, অসহিষ্ণুতা সহিংসতার জন্ম দেয়। দেখেন, এইভাবে যদি বলি যে এইভাবে যদি শুরু করি, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, আমাদের অত্যন্ত সম্মানিত শিক্ষক, দেখেন সাম্যকে নিয়ে আন্দোলনের দিন
উনি যদি একটু ধৈর্য দিয়ে ধরে যদি এই কথাটা যদি বলতেন, এভাবে যদি উনি বলতেন যে মানে সাম্য বা যে ছাত্রটা মারা গিয়েছে সে তো আমার সন্তান, আমি আমি এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তো আমার সন্তান মানে হত্যা হয়েছে, আমার সন্তান মারা গিয়েছে, তার বিচার তো আমি করব, তার বিচার সবচেয়ে তো আমি বেশি চাইবো, তো তার বিচার আমি করবই, আমার সন্তানের বিচার আমি করবই, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও, আমার সন্তানের দায়িত্ব আমার, বিচারের দায়িত্ব আমার। তাহলে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হতে পারতো। আবার দেখেন, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটি, এই আন্দোলনে যখন শুরু হলো আন্দোলনটি, তখন যদি ধরেন শিক্ষা উপদেষ্টা অথবা ধরেন আইন উপদেষ্টা, যাকে হলে আরো বেশি ভালো হতো, কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং এই সব ছাত্র নেতাদের প্রতিনিধিত্ব করছেন তিনি সরকারিভাবে। তো তারা দুজনের যে কোনো একজন যদি নিজে আসতেন, এসে যদি বলতেন যে এই আন্দোলনে ছাত্র শিক্ষক সবাই আছেন, তোমরা ছাত্ররা ফিরে যাও, এই শিক্ষকদের সঙ্গে আমরা বসবো, তোমাদের সমস্যা দেখার দায়িত্ব আমাদের শিক্ষকদের, আমরা তো অভিভাবক, তোমরা ফিরে যাও, আমরা শিক্ষকদেরকে রেখে যাও, আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তোমাদের সমস্যার সর্বোচ্চ সমাধান আমরা করব। তাহলে দেখেন সমস্যাটা কিন্তু আমার মনে হয় 2/3 কমে যেত, ছাত্ররা তো ফিরে যেত, শিক্ষকদের কথা তো অমান্য নিশ্চয়ই করতো না। আবার দেখেন, এই যে তথ্য উপদেষ্টা, এই যে মাহফুজ আলম, একজন মানে সংগ্রামী ছাত্র নেতা, এই ছাত্রদের মধ্যে থেকেই তার উত্থান, অথচ তিনি কিন্তু যখন এই মানে কাকরাইলে আসলেন, এই উত্তেজিত ছাত্রদের কাছে আসলেন, তখন একটা একটা দুর্ঘটনা ঘটেছে, হয়তো কোনো ছাত্র উত্তেজনা বশত মানে একটা বোতল ছুঁড়েছে, কোনো কারণে তার গায়ে গিয়ে লেগেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না। বরং ওটা গুরুত্বপূর্ণ হলেও তিনি তার মানে মানে দায়িত্বের জায়গা থেকে কিন্তু এই কথাটা শুধু বলতে পারতেন যে দেখো, আমি কিন্তু তোমাদেরই প্রতিনিধি, আমি ছাত্র প্রতিনিধি, তোমাদের প্রতিনিধি হয়েই সরকারে আসছি, আমি সরকারে তোমাদের অংশ, সুতরাং আমার উপরে ভরসা রাখো, আমি তোমাদের পক্ষ হয়ে আলোচনা করব, তোমাদের 3 জন বা 5 জন বা 10 জন শুধু আসো, আমরা বসি, কথা বলি। এই কথাটা বললে তার রিয়াকশন কিন্তু একদম ভিন্ন হতে পারত, কিন্তু তিনি রেগে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানে মানে সম্মানের সঙ্গে বলছি, স্যারের তো মানে উত্তেজনা লক্ষ্য করলেন। তারপর দেখেন এই যে এত বড় একটা সমাবেশ, দেখেন অন্যান্য অনেক মানে আন্দোলনের চাইতে আজকের বা মানে এই যে 2 দিন ধরে চলমান এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে সমাবেশ, এটার কিন্তু একটা ভিন্ন দিক আছে, একটা ভিন্ন সম্মানের মাত্রা আছে, উঁচু মাত্রা আছে। সেটা কেন? এখানে কিন্তু শুধু ছাত্ররা আসেনি, দেখেন ছাত্রদের সঙ্গে শিক্ষকরা এসছেন, সেই সঙ্গে প্রাক্তন ছাত্র যারা, তারাও কিন্তু তাদের সহমর্মী হয়ে চলে এসছেন। তো দেখেন এখানে বন্ডিংটা দেখেন, এখানকার এই আন্দোলনের সৌন্দর্যটা কিন্তু একটু ভিন্ন। এখানে কিন্তু আলোচনার অনেকগুলো পক্ষ, এখানে কিন্তু মানে সহনশীলতার অনেক সুযোগ। তো এই আন্দোলনটাকে কিন্তু উনি একটু অন্যভাবে নিতে পারতেন, মাহবুব সাহেব কিন্তু সেই কথাটা বলে মানে যে কোনো একটা পক্ষের সঙ্গে বসতে পারতেন, অথচ 3 জনের মানে 3 পক্ষে, একজন শিক্ষক, একজন ছাত্র, একজন প্রাক্তন ছাত্র নিয়ে বসতে পারতেন, কারণ তিনিও তো ছাত্র বা আন্দোলনের নেতা, তো তার কথা তো তারা ফেলতে পারতো না। তো এই সহনশীলতাটা কিন্তু তারা কেউই দেখাতে পারেননি। তো যখন সহনশীলতা অভিভাবক পক্ষ দেখাতে পারে না, তখন কিন্তু মানে যারা দাবি দেওয়া নিয়ে আসেন, তাদের মধ্যে অস্থিরতা কাজ করে, তাদের মধ্যে অসহিষ্ণুতা কাজ করে, সেখান থেকে মানে সমস্যাগুলো আরো বেশি ছড়িয়ে যায়। দেখেন প্রসঙ্গ ক্রমেই আমি একটু মানে শুরুর কথাটা একটু বলি, যে দেখেন যখন এই সরকার এসেছিল, এই অন্তর্বর্তী সরকার যখন একটি মানে সফল আন্দোলনের পরে, একটি গণবিক্ষোভের পরে, গণ আন্দোলনের পরে এই সরকারটিকে ফর্ম করা হলো, তখন কিন্তু জনসাধারণ বুঝতে চেয়েছিল এই জিনিসটা, যে এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকারটি আসলে কেমন হবে, তারা সবাই বুঝতে চেষ্টা করছিলেন যে এটা কি অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো হবেন, যদি তাই হয় তাহলে কি তারা 3 মাসের মধ্যে অথবা সর্বোচ্চ আর 2-3 মাস বাড়িয়ে 6 মাসের মধ্যে একটু নির্বাচন করে দিয়ে চলে যাবেন, নাকি কি হবে। তো তখন জনগণকে সরকারের পক্ষ থেকে অথবা সরকারের যে ছাত্র নেতারা আছেন বা তাদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো যে এই সরকারটি অন্যান্য তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের মতো না, একটি গণবিপ্লবের একটি সরকার, এই সরকারের জনভিত্তি আছে, এই সরকারটির আচরণ ভিন্ন হবে। অর্থাৎ এই সরকারটি, তারা বলে দিলেন যে এই সরকারটি অন্যান্য সাধারণ স্বাভাবিক সরকারের মতোই অ্যাক্ট করবে, এই কথাটা তারা বুঝিয়ে দিলেন কিন্তু। তো
তো আবার দেখেন সেই সঙ্গে যে আন্দোলনটা হয়েছে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের প্রধান কারণটাও কিন্তু ছিল যে মানে এই ছাত্র জনতার বা দাবিগুলো পূরণ হচ্ছিল না। যে কোনো সরকারের নিজস্ব পক্ষ ছাড়া সকল পক্ষকেই সরকার বিরোধী পক্ষ এবং শত্রু পক্ষ ভাবছিলেন, কারো আন্দোলন অথবা কারো দাবি দেওয়াকেই তারা বিবেচনায় নিচ্ছিলেন না। সেরকম একটা প্রেক্ষাপটেই কিন্তু এই ছাত্র বিস্ফোরণ বলেন এবং জি। তার পর্যায়ক্রমে জনবিস্ফোরণটা হয়েছিল। সৈয়দ লিটু, তো জি জি ধন্যবাদ। তাহলে আমি আপনার কাছে আবারও আসি। আমাদের সাথে সম্ভবত জি আমাদের সাথে সাকিন শাবাব যুক্ত আছেন। সাকিন শাবাব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। সাকিন, আমরা আলোচনা করছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে এই বিষয় নিয়ে। যদি আপনার কাছে সরাসরি আসি, যদি ছোট্ট করে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখলেন এবং সরকারের ভূমিকা কেমন দেখছেন? আসলে আমার একটা কথা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দাবিগুলো তো যৌক্তিক একটা দাবি। এমন কোন তো মানে অযৌক্তিকতা আমি দেখতেছি না শিক্ষার্থীদের যে দাবি করছে এইগুলা। যেমন আবাসন স্থল নিয়ে, মেয়েদের মাত্র নামমাত্র একটা আবাসন স্থল রয়েছে, মানে হচ্ছে তাদের ওইখানে যে থাকার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থা যদি আপনি প্রপারলি না রাখতে পারেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার পর্যাপ্ত পরিমাণে যদি আপনার আবাসন স্থল না থাকে এবং পড়ার পরিবেশ যদি প্রপারলি না পায়, এবং এটা তো আজকে একদিনের না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো হচ্ছে ঢাকার ওয়ান অফ দা মোস্ট মানে পুরনো একটা বিশ্ববিদ্যালয়। তো ওই হিসাব করলে তো হচ্ছে যে দাবিগুলো রেখেছে, তিনটা দাবি, এবং তিনটা দাবি যৌক্তিক। আমার কথা, সরকার এখনো কেন গড়িমসি করতেছে, দেরি করতেছে এই বিষয়টা মানতে আমি বুঝতে পারতেছি না। এমন যদি হয়তো যে একটা অযৌক্তিক দাবি নিয়ে নামতেছে তাও বুঝতে পারতাম, এটা যৌক্তিক দাবি। আবাসন স্থল, তাছাড়া বিশ্ববিদ্যালয় হচ্ছে এছাড়া 2024-25 সাল পর্যন্ত এখন পর্যন্ত তাদের নতুন কোনো ক্যাম্পাসের কোনো মানে চিহ্ন নাই। তো এগুলো তো একটা যৌক্তিক দাবি। এবং পুলিশের যে ফ্যাক্টরটা, আমি চাবো যে পুলিশ যেন হচ্ছে কোনো ধরনের কোনো ঝামেলা যেন ক্রিয়েট না করে এখানে। এটা একটা যৌক্তিক দাবির জন্য আজকে সব শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও এটা সাপোর্ট করেছেন। তো আমার একটাই আহ্বান থাকবে সরকারের প্রতি, যেন দ্রুত দাবিগুলো মেনে নেওয়া হয় এবং আসলে শিক্ষার্থীদের যেটা দরকার, যেটা প্রয়োজন, সেগুলো যেন দিয়ে দেওয়া হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি, আপনি এখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম, তিনি গিয়েছিলেন, কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু আপনি কি মনে করেন না এখানে শিক্ষা উপদেষ্টা অথবা সৈয়দ লিটু যেমনটা বলছিলেন যে আইন উপদেষ্টা, তারা যদি যেতেন তাহলে হয়তো বা তাদের সাথে আলোচনাটা আরো সহজ হতো, ভালো হতো? অবশ্যই এখানে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করি, শিক্ষা উপদেষ্টার অবশ্যই আমি যতটুকু জানি বা আমি যতটুকু খবর পেয়েছি, শিক্ষা উপদেষ্টা এই বিষয়টা নিয়ে যথেষ্ট আর কি তার কথাবার্তা চলছে এই বিষয়ে। কিন্তু মাহফুজ আলমের যাওয়াটাকে আমি আরো বেশি যৌক্তিক মনে করি, কারণ তিনি একজন শিক্ষার্থী প্রতিনিধি। তো যেহেতু এটা শিক্ষার্থীদের দাবি, তো সেক্ষেত্রে আমাদের সরকারের যে শিক্ষার্থী প্রতিনিধি যারা বসেছেন, তারাই অবশ্যই নেগোশিয়েট করতে আসবে। যদিও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, বাট ওই ঘটনাটাকে আমার কাছে মনে হয় যে কিছু কিছু দুষ্কৃতিকারী সবসময় চেষ্টা করবে একটা ঝামেলা ক্রিয়েট করার। তো সেই ঝামেলাটাই ক্রিয়েট হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা শিক্ষার্থী প্রতিনিধি একটা শিক্ষার্থীর মনের কথা বা হচ্ছে তারা আসলে কি চায় না চায় সেগুলো বুঝতে পারে। তো অবশ্যই শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে দেখছে বা তার হয়তো বা যাওয়া উচিত ছিল। আপনি কি কিন্তু মনে মাহফুজ করেন যে আলম মাহফুজ আলম আলাপ করার পরে তিনি জগন্নাথের শিক্ষার্থীরা যা বলতে চাচ্ছেন বিষয়টা তিনি বুঝতে পেরেছেন এবং এই জিনিসটা তিনি নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় অথবা অন্যান্য মন্ত্রণালয়কে জানিয়েছেন? আপনার কি মনে হয় এতে কাজের অগ্রগতি হবে অথবা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে কাজের অগ্রগতি তো অবশ্যই হচ্ছে। কারণ আপনি হচ্ছে মানে একটা, ওরা একটা জায়গা একটা ব্লক করে রাখছে শিক্ষার্থীরা, এবং এটা একটা ন্যায্য দাবির জন্য। আমার যদি দাবিগুলো ন্যায্য না হতো তাহলে আমি বলতাম কি যে না, এগুলো নিয়ে হয়তো বা কোনো অগ্রগতি হবে না। কিন্তু আপনি দেখেন, মাহফুজ আলম ঠিকই কিন্তু গিয়েছেন, কথা শুনে ঠিকই গিয়েছেন। এবং এটা নিয়ে আমি যতটুকু জানি যে শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। হয়তো বা এটা নিয়ে একটা প্রোগ্রেসিভ একটা অ্যান্সার হয়তো বা পাওয়া গেলেও যেতে পারে। তো আচ্ছা বিষয়টা হচ্ছে, তবে আমার কোশ্চেন এই জায়গাটাতে যে লেট কেন হচ্ছে, দেরি জি, কেন হচ্ছে, আমার কথা সাকিন আপনার কাছে আরেকটা বিষয় আসি। জগন্নাথের বিষয় গেল, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপনি যদি একটু বলতেন ছোট করে, যে শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল এবং এর সাথে অনেক সাধারণ শিক্ষার্থীও আছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন শাহরিয়ার আলম শাম্যের হত্যার ঘটনায়? দেখেন, প্রথমত হচ্ছে সাম্য ভাইকে আমি হয়তোবা হচ্ছে তাকে আমি কয়েকবার হয়তোবা দেখেছি। আমি সে আন্দোলনেও হচ্ছে সংশ্লিষ্ট ছিল। তো তার এভাবে চলে যাওয়াটা বা তাকে যেভাবে যে মানে আহ, খুন করা হয়েছে বা এই জিনিসটা আমাদের সবার জন্য হচ্ছে এক ধরনের একটা অ্যালার্মিং একটা বিষয়। তো এটার পিছনে আহ,
কে দোষী সেটা হচ্ছে আপনার দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এবং হচ্ছে আমাদের প্রশাসন এবং আইন ল এনফোর্সমেন্ট যারা আছে তারা যদি দ্রুত গতিতে এটার যদি আপনার তদন্তটা শেষ করতে পারে যে এটার পিছনে আসলে দোষী কারা, তাহলে হয়তো বা হচ্ছে আমরা আসলে আসলে জানতে পারবো যে উপাচার্যের কতটুকু আসলে এখানে মানে ওনার হাত রয়েছে, বা হাত থাকলেও কি আসলেই রয়েছে নাকি নাকি এগুলো বানানো। আমি আমি আসলে এটা নিয়ে একটু নিশ্চিত না। তো এটা তদন্ত না সাপেক্ষে সাকিব বোঝা সাহেব, যাবে। বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা কতটা দিতে পারছে, অথবা ওই এলাকায় আমরা যেটা জানি যে সেখানে মাদক থেকে শুরু করে বিভিন্ন রকমের সোহরাওয়ার্দী উদ্যানে নানা রকমের কর্মকাণ্ড হয়, এগুলো নিয়েও নানা অভিযোগ আছে। বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সৈয়দ লিটু আমাদের সাথে থাকবেন, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো। আব্দুর রশিদ জিতু আপনিও থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমি বিরতির পর একটু আব্দুর রশিদ জিতু আপনার কাছে আসি। যেই বিষয়টি নিয়ে আলোচনা একদম শেষে করছিলাম বিরতির আগে সাকিন সাহেবের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মের হত্যাকাণ্ডের যে বিষয়টি, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করছে ছাত্রদল। এবং আরেকটি বিষয় হলো যে যেটি বলছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং আশেপাশে আমরা যেটি জানি যে আসলে নানা রকমের মাদক ব্যবসা থেকে শুরু করে নানা রকমের অভিযোগ পাওয়া যায় এবং এর সত্যতাও আছে, এই ব্যাপারে আসলে কোনো দ্বিমত করার সুযোগ নেই। তাহলে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট করতে পারছে? আপনি কি মনে করেন? আপনাদের বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, আব্দুর রশিদ জিতু? জি, আব্দুর রশিদ জিতু আমাকে শুনতে পাচ্ছেন? প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মর হত্যায় আমরা শোক জানাচ্ছি এবং তার যে পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা জানি প্রতিটি বিশ্ববিদ্যালয় বা প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডি বা এরিয়া আছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয় বলি, অর্থাৎ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 697 একর আমাদের একটা পুরো চতুর্দিকে কিন্তু আমাদের একটা বাউন্ডারি আছে। এখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা প্রতিটি ক্যাম্পাসে কিন্তু প্রক্টর বা যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তারা এই ক্যাম্পাসের এই গণ্ডির মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পিছনে যদি কোনো কিছু থাকে সেটা যেন তার দায়বদ্ধ থাকে। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য, তিনি কিন্তু যেখানে নিহত হয়েছেন বা সন্ত্রাসীরা তাকে যেখানে কুপিয়ে জখম করেছে, সেই জায়গাটা কিন্তু আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া না। সেই জায়গাটাকে যদি আপনার কোনো প্রাতিষ্ঠানিক কোনো এরিয়ার মধ্যে ধরেন, সেটা কিন্তু আমাদের শাহবাগ থানার আওতাভুক্ত। এখন আপনি যদি এই ঘটনাকে কেন্দ্র করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যিনি আছেন তাকে যদি পদত্যাগের জন্য প্রেশার দেন, সেই বিষয়টি কিন্তু আমরা আসলে এটার পিছনে অন্য একটি উদ্দেশ্য আমরা দেখতে পাই। এবং যেহেতু এই ক্যাম্পাসের এরিয়ার মধ্যে ঘটনাটি ঘটেনি এবং সেটি কিন্তু ক্যাম্পাস এরিয়ার মধ্যে না, পক্ষে কিন্তু ক্যাম্পাসের বাইরের যে জায়গা আছে সেখানে কিন্তু একজন শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়া বা একজন শিক্ষার্থী সেখানে কি হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু পক্ষে কিন্তু দায়বদ্ধ নয়। যদি আমি আইনিভাবে বিষয়টা উল্লেখ করি, আমি দেখেছি গতকাল এবং আজকেও দেখেছি সেখানে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে সেখানে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল, সেখানে ক্যাম্পাস ইউনিট এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে কিন্তু সেই উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়েছেন এবং সেখানে উপাচার্যের পদত্যাগ এবং পক্ষের পদত্যাগ নিয়ে কিন্তু আন্দোলন করছেন। কিন্তু আমার মনে হয় যে এই তাদের পদত্যাগের চাওয়ার আগে তাদের যেই কাজটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই বিষয়টি হলো এই সাম্যকে কারা হত্যা করলো, সেই দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে এই হত্যার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা, এই হত্যার সাথে আরো কারা কারা জড়িত আছে এবং এই হত্যার পিছনে কারো যদি হাত থাকে তাদেরকে আইনের আওতায় এনে সত্যতা উদ্ঘাটন করে দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য তাদের দাবি করা দরকার ছিল। কিন্তু আমরা কিন্তু সেই মূল দাবি থেকে সরে গিয়ে আমরা কিন্তু উপাচার্যের পদত্যাগ চাচ্ছি, আমরা পক্ষের পদত্যাগ চাচ্ছি। এখন যদি আপনি দোষীদের বিচারের আওতায় আনার দাবি থেকে সরে গিয়ে উপাচার্য এবং কি না, সেই দাবি কিন্তু আছে আব্দুর রশিদ জিতু, সেটা সেই দাবি আছে, সেই দাবির সাথেই আসলে জি সেই দাবি আছে। কিন্তু দেখেছি আমরা যেটা দেখেছি যে মিডিয়াতে এবং আমরা পেপার পত্রিকা যে বিষয় দেখেছি, সেখানে সাম্যর হত্যাকারী যারা তাদের বিচারে আনার চেয়ে সেখানে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি থেকে যেখানে এখানে মুখ্য হয়ে উঠেছে, এই বিষয়টি কিন্তু আমরা আমাদের কাছে ভালো থেকেনি। তা আমরা চাই যে বা যারাই সাম্য হত্যার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে এবং হত্যার সাথে কারা কারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি আনে, যাতে ভবিষ্যতে কেউ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, যে কোনো নাগরিক
চাচ্ছি যাতে এভাবে অকালে প্রাণ জি, দিতে না হয়, আব্দুর রশিদ সেই জিতু, জন্য ধন্যবাদ। যাতে আমাদের দেশের পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় অথরিটি যাতে সেরকম ভূমিকা নেন। জি, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমি সময় পেলে আবারও আসবো আপনার কাছে। সৈয়দ লিটু, আমি একটু যোগ করি, সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম শাম্য ছাত্রদল করতেন বলে সংগঠনটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের বিচার চাইতে গেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য তাদের কথা শুনতে চাননি, এই অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু তাই নয়, ছাত্রদলের রাজনীতি ও উপাচার্যের অপছন্দ বলে মন্তব্য করেছেন তিনি। ছাত্রদলের নেতাদের তুই বলে সম্বোধন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের কঠোর সমালোচনা করেন তিনি। উপাচার্যের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও একই আদর্শে বিশ্বাসী বলে ধারণা রুহুল কবির রিজভীর। কি বলবেন সার্বিক বিষয় নিয়ে সৈয়দ লিটু? জি, আপনাকে আবারও ধন্যবাদ। সেই সঙ্গে নতুন একজন ছাত্র নেতা জয়েন করেছেন, যিনি সংযুক্ত হয়েছেন, তাকেও শুভেচ্ছা। আর কি একটা মানে অভিভাবকহীনতা আসলে মানে লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যাচ্ছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মানে কার্যত মানে সর্বত্রই আসলে। তো যে কারণে একজন মানে কমন একজন অভিভাবক থাকলে কি হয়, যে সবাই তার কাছে সমস্যাগুলো নিয়ে আসে, তিনি সবাইকে বসিয়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করতে পারেন। তো সেই জায়গাগুলো হচ্ছে না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটা খুবই দরকার। মানে যিনি প্রশাসনিক প্রধান থাকেন, তিনি একই সঙ্গে সবার অভিভাবক হয়ে যাওয়ার একটা মানে প্রয়োজনীয়তা প্রচন্ড ভাবে থাকে, যেটা হয়তো বোধহয় হয়নি, যে কারণে ছাত্রদের মধ্যে মানে ডিভাইডেশনটা খুব বেশি আসছে। যে যার মতো করে তাদের দাবি, যে যার মতো করে তাদের কথা বলতে চেষ্টা করছেন, কেউ মানে সেন্ট্রালাইজ হতে পারছেন না। দেখেন, আমি একটা কথা বলি সব ভাই, কি আন্দোলনের যে কোনো দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় থাকে। ধরুন আমি 5টা দাবি নিয়ে গেলাম আপনার কাছে, আপনি আমার 3টা দাবি মেনে নিলেন, বললেন যে ঠিক আছে 3টা মেনে নিলাম, বাকি 2টা মানতে পারলাম না, যাও গা। এইটা একটা জিনিস। মানে কিন্তু মূল জিনিসটা হয় কি, আন্দোলন যারা করেন অথবা যারা দাবি দেওয়া নিয়ে আসেন, আসলে আন্দোলন বলতে কি, আমরা তো ওই মানে যে কেউ কারো দাবি দেওয়া নিয়ে আসলেই আসলে আন্দোলন ধরে নেই, ব্যাপারটা তো সেরকম না। প্রত্যেকটা শ্রেণী যারাই কোনো তাদের অধিকার মানে বঞ্চিত হবেন, যারাই মানে কিছু চাইতে চাইবেন বা তাদের অধিকার আদায় করতে যাবেন, তারা তো আসবেনই। তাদেরকে আমরা আন্দোলনকারী যদি ধরেও নেই, তো তাদের কিছু মানে চাহিদা থাকে। প্রথম চাহিদাটা থাকে হচ্ছে যে যারা দাবি জানাতে আসছে, তার যাদের কাছে আসছে, তারা তাদেরকে কিভাবে গ্রহণ করলে। তারা যদি অসম্মানিত বোধ করেন, তাহলে কিন্তু মানে সেইখানেই সেই আন্দোলনটা মানে ভিন্ন মাত্রা পেয়ে যায়, ভিন্ন দিকে চলে যায়। মানে তখন হয় কি, যেমন ধরেন মানে একটা পক্ষ আন্দোলন করতে গেছে, অথবা একটা পক্ষ, এই যে ধরেন এই যদি জগন্নাথ এদের কথাও যদি বলি, এরা রাস্তায় এসছে একটা কিছু দাবি দেওয়া নিয়ে, এখন এদের উপরে পুলিশের লাঠিচার্জ হলো। ইভেন ছাত্রদের সামনে শিক্ষককে মানে প্রহার করা হলো। তো এই জিনিসগুলো এখন কিন্তু আর তখন এই মানে আমাদের কয়টা দাবি, 3টা দাবি বা 2টা দাবি, এই জায়গাতে কিন্তু ব্যাপারটা তখন থাকে না। তখন সম্মানের ব্যাপার হয়ে যায়, আত্মসম্মানের ব্যাপার হয়ে যায়, তখন নেগোসিয়েশনের জায়গাটা কমে যায়। অর্থাৎ প্রথম দিকে যদি যখন কেউ 5টা দাবি নিয়ে আসে, তখন যদি যথাযথ কর্তৃপক্ষ তাদের সঙ্গে সুন্দর করে কথা বলে সেই 5টার মধ্যে কতটা সম্ভব, সেটা জাতীয় কারণে হোক, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে যদি তাদেরকে বোঝানো যায় যে দেখো এই কারণে, দেশের এই পরিস্থিতির কারণে বা সরকারের এই অবস্থার কারণে এই 5টার মধ্যে এই 3টা সম্ভব না, এই 4টা সম্ভব না, এই একটা সম্ভব, অথবা এই 4টা সম্ভব, আর হয়তো 2টা 3টা পরে সম্ভব, এরকম বলা একটা জিনিস। আরেকটা জিনিস, আপনি প্রথমেই তাদেরকে এক ধরনের আক্রমণ করে তাদেরকে আপনি বিরোধী পক্ষ বানিয়ে ফেলছেন। তাতে করে কি হয়, তখন আপনি ওই 2টা 3টা মানলেন, তার চাইতে বড় কথা তখন জেদের ব্যাপার হয়ে যায়, যে মানে তখন প্রত্যাঘাতের ব্যাপার হয়ে যায়। তখন এই সব দাবিগুলো মানে মানার মতো একটা মানে ইয়ে এসে যায়, জেদ এসে যায়, এবং সেই সঙ্গে তারপরেও এক ধরনের জনরোষ থেকে যায়। আপনি দেখছেন, মানে খেয়াল করবেন, বিগত সরকারের সময়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়, আপনি দেখবেন অনেকগুলো ছাত্র আন্দোলন কিন্তু হয়েছে, এবং একটা সময় অধিকাংশ মানে আমার মনে হয় 80 থেকে 90% আন্দোলন সফলও হয়েছে। অর্থাৎ দাবিগুলো সরকার মেনেও নিয়েছে, কিন্তু কোন ছাত্র আন্দোলনই সরকারের সঙ্গে সন্তুষ্ট হয়ে বাসায় ফেরেনি। অর্থাৎ যখন আন্দোলন মানে ছাত্ররা নেমেছে, প্রথমেই দলীয় বাহিনী হোক, মানে পুলিশ প্রশাসন হোক, তাদেরকে দিয়েছে একটা মার, তাদের সঙ্গে করেছে খারাপ ব্যবহার। তারপরে তার সংগঠিত হয়ে যখন আন্দোলনটা আরো মানে পেকে টেকে একবারে একটা
চূড়ান্ত অবস্থায় গিয়েছে তখন সরকার দাবিগুলো মেনে নিয়েছে, কিন্তু দাবিটা মেনে ঠিকই নিয়েছে, কিন্তু সম্পর্ক সেই আন্দোলনকারীদের সঙ্গে সরকারের সম্পর্ক কিন্তু আর ভালো হয়নি, কারণ তার আগেই সম্পর্কটা নষ্ট করে ফেলেছে, মানে খারাপ ভিন্ন সৈয়দ আচরণ লিটু, করে। আপনি যেই কথাটা বলছেন আমি একটু যোগ করি আপনার সাথে। আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা নার্সিং পড়ুয়া যে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে, বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা কিন্তু আন্দোলন করছেন এবং আগে পরে আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু বাড়ছে, এই যে পরিস্থিতি, এই বিষয়টা কি বর্তমান সরকার আসলে খেয়াল করছে? সরকার কি করছে আপনার কি মনে হয় সৈয়দ লিটু? না, সরকার খেয়াল করছে, কিন্তু সরকার সাংঘাতিক একটা ভুল করছে। ওই যে আমি কথাটা শুনতে পাচ্ছিলেন কিনা জানি না, আমি বলছিলাম যে এই সরকারটা কিন্তু জনগণকে বলেছে যে এটা অন্তর্বর্তী সরকার হলেও যেহেতু তারা বিপ্লবের সরকার, যেহেতু তারা মানে গণ আন্দোলনের সরকার, অর্থাৎ তারা জনসমর্থিত একটা সরকার, এই কথা বলে তারা বুঝিয়ে দিয়েছেন যে এই সরকারটি অন্তর্বর্তী সরকারের মতো না, বরং ভিন্ন প্রেক্ষাপটে তারা স্বাভাবিক সরকারের মতোই কাজ করবেন। এবং সেই সঙ্গে বিগত সরকার যে মানে ছাত্রদের মানে দাবি দেওয়া এবং সেই সঙ্গে কোন শ্রেণীর দাবি দেওয়াকেই আমলে নেন নাই, শুধুমাত্র তাদের পক্ষের যারা ছিলেন তাদেরকেই গুরুত্ব দিয়েছেন, বাকি সব আন্দোলনকারী, বাকি সব মানে দাবিকারীদের তারা ভিন্ন বা শত্রু পক্ষ হিসাবে বিবেচনা করতেন, যে কারণে সম্মিলিত একটা আন্দোলন হয়ে গেছে, কারণ কেউ তাদের মানে দাবির কথা বিবেচনায় আনাতে পারেননি সরকারকে। তো এখন যেহেতু এই সরকার যখনই কোনো একটি দল বা একটি গোষ্ঠী তাদের কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসছে, সোজাসুজি কথা বলতে গেলে সেই দাবির সামনে যদি সার্ভিস না থেকে থাকে, সেই দাবি মানে সেই আন্দোলনের সামনে যদি হাসানাত না থেকে থাকে, তাহলে সরকার সেইটাকে তাদের বিরোধী পক্ষ মনে করছে, তাদের শত্রু পক্ষ মনে করছে এবং তাদেরকে কোন রকম মানে কথা বলার সুযোগই দিচ্ছে না। তো এই জায়গা থেকে কি হচ্ছে, এই যে কথা বললাম, এই সম্পর্কের দূরত্বটা হয়ে যাচ্ছে, তখন আর এই আন্দোলনটা আর মানে মানে কি বলে আলোচনার জায়গা থাকছে না, তখন এটা দাবি আদায়ের জায়গায় চলে যাচ্ছে। আর সরকার যেহেতু বলছে যে তারা স্বাভাবিক সরকার, তাহলে আবার তারা একই সঙ্গে এই কথাও আবার বলছে যে এতদিন তো কোথায় ছিল, অথবা এই আমরা একটা অস্থায়ী সরকার, এখনই কেন সব দাবি দেওয়া। আরে ভাই, আপনারা তো মানে মানে বলছেন যে জনসমর্থিত সরকার যেহেতু, সেহেতু অন্তর্বর্তীকারী হলেও আপনারা মানে সব ধরনের জাতীয় মানে সব বিষয়ে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কাজ করছেন, আপনারা করিডোরের মতো সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা জাতীয় পর্যায়ে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে দাবি দেওয়াগুলো আপনাদের কাছে কেন জানাবে না? একই সঙ্গে যেহেতু বিগত সরকারের আমলে দাবি দেওয়া জানানো যায় নাই, সবাইকে ওই সরকার প্রতিপক্ষ ভাবতো বলেই তো আন্দোলনটা হয়েছে, তো এখন তো আপনার কাছেই দাবি দেওয়াগুলো নিয়ে আসবে, তো আপনি কেন এই আন্দোলনকারীদেরকে প্রতিপক্ষ ভাবছেন? আপনি একটা পক্ষকে যমুনার সামনে যেতে দিয়ে ঠান্ডা বাতাস দিচ্ছেন, আবার আরেক পক্ষকে আগে থেকে ব্যারিকেড দিয়ে পুলিশ দিয়ে পিটাচ্ছেন, অথচ সেই একই ছাত্ররাই তো, এরাই তো আন্দোলনগুলো করেছে, এরাই তো তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমেছে এবং সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে সরকার পতন পর্যন্ত চলে গেছে। তো আপনি এই যে মানে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন না। দেখেন, এই যে কথাটা বলছিলাম যে মানে ওই যখনই এই যে আন্দোলনগুলো, যখন এই যে দাবি পূরণের জায়গাটা, যখন আপনার প্রতিপক্ষের জায়গাটা সরকার যখন তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে, তখন আর এই কয়টা দাবি সেটা ব্যাপার থাকে না, তখন তাদের সম্মানের জায়গাটাও চলে আসে, যে কারণে তখন এই যে মানে নেগোসিয়েশন যে জিনিসটা, সেইটার স্পেসটা কমে যায়, সেই জায়গাগুলো কমে গেছে, যে কারণে সরকার এই নিয়ন্ত্রণগুলো আনতে পারছে না। সরকারের উচিত ছিল সবাইকে, সব পক্ষকে মানে বিবেচনায় নিয়ে তারা যেহেতু অতীতে কোনো দাবি জানাতে পারে নাই এবং এখনো যেহেতু এই সরকার জাতীয়ভাবে সব ধরনের কাজই করছে এবং এই সরকারটি বিশেষ করে যেহেতু ছাত্র জনতার সরকার, সেহেতু সব ধরনের ছাত্রদের মানে দাবিগুলাকে মানে অবশ্যই আমি তো বলবো যে সরাসরি প্রধান উপদেষ্টা বসা উচিত। প্রধান উপদেষ্টা এত বড় একটি মানে জায়গায় আছেন এবং তার সম্মান এমন যে আজকের এই আন্দোলনেও যদি বলা হতো যে না, আমি চাই, আমি বলছি যে তোমরা সবাই চলে যাও, শুধু 10 জন আসো, আমি তোমাদের সাথে কথা বলবো, আমার মনে হয় না যে কোনো মানে ছাত্ররা তারপরেও বলতো যে না, আমরা কেউ যাব না। তারা প্রধান উপদেষ্টা এই কথা বললে আমার মনে হয় তারাও শুনতেন, কিন্তু তিনি ওই মানে এই দূরত্বটা করে রেখেছেন, তিনি যেন ওই একটা সবাইকে যেন মানে দূরত্ব মানে কি বলে প্রতিপক্ষ ভাবছেন, কাউকে যমুনায় যেতে দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না, এরকম হলে তো আমাদের তো সময় কম। জি, আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে আসবো। আমি দেখি, আমি একটু সাকিন সাহেব আপনার কাছে আসি। সৈয়দ লিটু যেমনটা বলছিলেন যে একটা আন্দোলন, যে আন্দোলনই হোক, এটার সামনে যদি হাসনাত সার্জিস যদি না থাকেন অথবা তারা যদি না থাকেন,
তাহলে কি সরকার সেই আন্দোলনকে গুরুত্ব কম দিচ্ছে, প্রতিপক্ষ ভাবছে? আপনার কাছে কি মনে হয় সাকিন শাবাব? আচ্ছা, এখানে দুইটা কথা আসবে। প্রথম কথা হচ্ছে কি যে হ্যাঁ, এই জিনিসটা খুবই বাজে যে যেখানে হাসনাত সার্জিস থাকবে সেখানে আমি একরকম ব্যবহার করব, কিন্তু যেখানে হাসনাত সার্জিস থাকবে না সেখানে আমি আরেক রকম ব্যবহার করব। এটা এক ধরনের বাজে জিনিস। কিন্তু এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে এটা কোনো বিপ্লবী সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা জনসমর্থন হয়েছে, এবার কোনো বিপ্লব হয় না। যদি বিপ্লব হতো তাহলে আমি হয়তো বা এখানে বসে থাকতাম না, আমি থাকতাম হচ্ছে উপদেষ্টা মন্ডলীতে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার বিপ্লবটা হয় নাই দেখেই অনেকগুলো না ঝামেলা আটকায় গেছে প্রতিটা সেক্টরে। এখন এই কথাটাও সত্য যে এই সরকার কতগুলো আন্দোলন আপনার হচ্ছে দেখছে, আপনি দেখেন কতগুলো আন্দোলন এই শর্ট নোটিসের মধ্যে কতগুলো আন্দোলন তারা ফেস করছে। একটা পক্ষ কিন্তু অলওয়েজ আছেই কোনো না কোনো একটা ঝামেলা ক্রিয়েট করানোর জন্য, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করার জন্যই। সেই পক্ষটা আমার আর মুখ দিয়ে বলা সাকিন শাবাব, বিগত আওয়ামী লীগ সরকার একই কথা বলতো। আপনি তো শিক্ষার্থী, বিগত আওয়ামী লীগ সরকার একই কথা বলতো। জি বলুন। জি জি জি, বিগত আওয়ামী লীগ সরকার কি একই কথা বলতো? আর আমি তো আর এখন পর্যন্ত সরকারের অংশ না। আমি সেটা বলছি না, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই সরকারেরও দুই একজন বলছেন তারা এর মধ্যেও বিভিন্ন রকমের ষড়যন্ত্র খুঁজছেন। আছে কি নেই সেটা ভিন্ন বিষয়, ষড়যন্ত্র সবসময় থাকবে, সরকার সেটা ট্যাকেল করবে, সেটাই সরকারের কাজ। জি বলুন। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কি বলতো সেটা আমার দেখার বিষয় না, বাট এবারে যেটা বাস্তবতা সেটা হচ্ছে সব মানুষ দেখতেছে যে আপনার একটা পক্ষ আছে যারা হচ্ছে সবসময় একটা অস্থিতিশীল ক্রিয়েট করার চেষ্টা করতে, সেটা অবশ্যই আওয়ামী লীগই। আমি নামটাও বলে দিলাম যেহেতু আপনি ইনসিস্ট করতেছিলেন, আপনার কথা শুনে মনে হচ্ছিল। তো এই জিনিসটা ট্যাকেল দেওয়া এবং দেখা যে কোন দাবিগুলো যৌক্তিক কোন দাবিগুলো যৌক্তিক না, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই জিনিসটা এই সরকারের করা। একটা বিষয় হচ্ছে কি যে আপনার 1000টা দাবি আসতে পারে, এই দাবিটা মেনে নেওয়াটা এবং দাবিটা হচ্ছে আদায় করে নেওয়াটা, এই দুইটা কাজ করে দুই পক্ষের মধ্যে, একটা সরকার পক্ষ একটা শিক্ষার্থী পক্ষ বা যে পক্ষটা আন্দোলনটা করতেছে। এখন সরকারের উচিত হচ্ছে জিনিসটা দেখা যে এই যে দাবিগুলো যে নিয়ে আসতেছে এগুলো যৌক্তিক কিনা। এই কোশ্চেনটাও অ্যারাইজ হয় যে ভাই তোমাদের এত বছর দাবিগুলো কই ছিল, সে 15 বছর ধরে তোমাদের দাবিগুলো কই ছিল। হ্যাঁ, এটা সত্য কথা, 15 বছর ধরে দাবিগুলো আমি আনতে পারিনি। ওই আওয়ামী লীগের আমল হয়তো তাহলে জি সাকিন শাবাব, এইটাই তাহলে এই প্রশ্ন তাহলে কি ভ্যালিড থাকে? আপনি তো নিজের উত্তর দিয়ে দিলেন যে আমি গত 15 বছর এগুলো উত্থাপন করতে পারিনি, তাহলে তো আপনার কোশ্চেনই ভ্যালিড না। জি এক্স্যাক্টলি, আমি ওই পয়েন্টটাতে আসতেছিলাম যে আমি তো গত 15 বছর ধরে আমি এই কথাটা তুলতে পারিনি। তো কথা তুলতে না পারার কারণে আমি হয়তো এখন তুলছি, এটা কিন্তু একটা ভ্যালিডিটি পয়েন্ট। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে কেউ উস্কানি দিচ্ছে নাকি। আমি অনেক জায়গায় যে হচ্ছে মব জাস্টিস নিয়ে কথা বলছি, আমার এই জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট লাগে যে কোন একটা যৌক্তিক দাবি উত্থাপনের ক্ষেত্রে উস্কানি দিয়ে দাবিগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। তো আমার একটাই পরামর্শ থাকবে বা একটা কথা থাকবে সরকারের প্রতি যে এই যে দাবিগুলো নিয়ে আসছেন না কেন, আপনারা সেই দাবিগুলো নিয়ে বসুন, বুঝেন, দাবিগুলো যদি যৌক্তিক মনে হয় তাহলে সেগুলো আদায় করেন, না হলে আপনাদের যেটা মানে প্রয়োজন বোধ মনে হয় সেটা করেন। অ্যাজ ফার এজ আমাকে যেটা মনে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিটা টোটালি যৌক্তিক, 3টা দাবিই যৌক্তিক এবং হচ্ছে যত দ্রুত সম্ভব এই দাবিগুলো মেনে নিতে হবে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ আমি কোনোভাবে এটা সাপোর্ট করতেছি না। শিক্ষার্থী রাস্তায় নামতে পারে, তারা আন্দোলন করতে পারে, এটা তাদের হচ্ছে জেনারেল রাইটস। এই রাইটস থেকে অধিকার থেকে আন্দোলন করাটা জায়েজ। তা আন্দোলন করার পরে সেই দাবিগুলো কি সঠিক না সেটা দেখবে হচ্ছে সরকার। কিন্তু সরকার যদি যৌক্তিক দাবিগুলোকে যৌক্তিক না মনে করে অন্য কিছু মনে করে বা তখন কিন্তু একটা কেওস বা একটা ঝামেলা সৃষ্টি পায়। তো এই জিনিসটা থেকে আসলে আমি চাবো যে হচ্ছে সরকারকে আরেকটু নজর দিতে, যতদিনই সম্ভব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো মেনে নিতে। এবং সাকিন শাবাব, আমাদের সময় শেষ আজকে। আপনাকে অনেক ধন্যবাদ সাকিন শাবাব আজকে সময় দেওয়ার জন্য। আব্দুর রশিদ জিতু, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য, এবং সৈয়দ বিটু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবার অন্য কোনো দিন দেখা হবে এবং কথা হবে, আমাদের দর্শক আপনাদের মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা সবাই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।